এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইসরায়েলি হামলায় গাজার পুলিশ প্রধান, উপপ্রধান সহ নিহত ৬৮ জন। সীমান্তে ফের পাকিস্তান আফগানিস্তান সেনাদের ব্যাপক সংঘর্ষ। কয়েক ঘণ্টার নাটকীয়তা দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেফতারে ব্যর্থ তদন্তকারীরা। জেনেভায় ইরানের পারমাণবিক আলোচনা শুরু আগামী সপ্তাহে। তাইওয়ানে অস্ত্র বিক্রি, মার্কিন কোম্পানির বিরুদ্ধে চীনের কঠোর নিষেধাজ্ঞা। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতে ঢুকতে দিচ্ছে বিএসএফ, অভিযোগ মমতার। ইসরায়েলি হামলায় গাজার পুলিশ প্রধান, উপপ্রধান সহ নিহত ৬৮। ইসরায়েলের বিমান হামলায় গতকাল বৃহস্পতিবার গাজার পুলিশ প্রধান, উপপ্রধান সহ ৬৮ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার পুলিশ প্রধান মাহমুদ সালাহ ও উপপ্রধান হুসাম শাহওয়ান নিহত হয়েছেন। উপত্যকার দক্ষিণ অঞ্চলীয় খান ইউনিসে হামাস নিয়ন্ত্রিত গাজার কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। গাজার কর্তৃপক্ষ বলেছে, খান ইউনুসের আল আশ্রয় শিবিরের তাঁবু লক্ষ্য করে ইসরায়েলে চালানো বিমান হামলায় গাজার পুলিশ প্রধান, উপপ্রধান সহ মোট ১১ জন নিহত হন। গাজার পুলিশ প্রধান, উপপ্রধান ছাড়াও সেখানে বাকি যে ৯ জন নিহত হয়েছেন তারা বাস্তুচ্যুত ফিলিস্তিনি। তারা আশ্রয় শিবিরে ছিলেন। আল মাওয়াসির এই আশ্রয় শিবির বেসামরিক ফিলিস্তিনদের জন্য মানবিক অঞ্চল হিসেবে চিহ্নিত, কিন্তু তা সত্ত্বেও সেখানে হামলা চালায় ইসরায়েল। হামাস পরিচালিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে হামলাকারী গাজার পুলিশ প্রধান ও উপপ্রধান আশ্রয় শিবিরের বাসিন্দাদের যাচাই বাছাই করেছিলেন। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, উপত্যকার পুলিশ প্রধানকে হত্যার অপরাধ সংগঠনের মাধ্যমে দখলদার ইসরায়েলি গাজায় বিশৃঙ্খলা ছড়ানো ও ফিলিস্তিনদের মানবিক দুর্ভোগকে আরও গভীর করার তৎপরতা চালাচ্ছে। সীমান্তে ফের পাকিস্তান আফগানিস্তান সেনাদের ব্যাপক সংঘর্ষ। আবারও সীমান্তে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী ও আফগানিস্তানের তালেবান সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে। শুক্রবার সূত্রের বরাতে আফগান সংবাদ মাধ্যম খামা প্লেস জানায়, নতুন করে সংঘর্ষ শুরু হয় খোস্ত প্রদেশের আলিশের এবং জাজিয়া ময়দানে, যা বিরোধপূর্ণ ডুরান্ত লাইনের কাছে অবস্থিত। পাকিস্তান ও আফগান শাসক তালেবানের মধ্যে সীমান্ত অঞ্চল নিয়ে গত কয়েকদিন ধরে উত্তেজনা চলছে। উভয় পক্ষ একে অপরকে সীমান্ত লঙ্ঘনের অভিযোগ করে থাকে। নতুন করে শুরু হওয়া এই সংঘর্ষ নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ মুখ খুলেনি। এছাড়া এতে কতজন হতাহত হয়েছেন সে ব্যাপারেও জানা যায়নি। এর আগে গত ২৪ ডিসেম্বর আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে ব্যাপক বিমান হামলা চালায় পাকিস্তান। এতে ৭০ জনের বেশি মানুষ প্রাণ হারান। পাকিস্তান হামলার দায় স্বীকার করে জানায়, তারা জঙ্গিদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তবে আফগান তালেবান জানিয়েছে এ হামলায় নারী শিশু সহ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এর জবাব দিতে তালেবান সেনারা পাকিস্তানের কয়েকটি সীমান্ত চৌকিতে হামলা চালায়। এতে ১৯ পাকিস্তানি সৈন্য নিহত হয় বলে দাবি করে তারা। এছাড়া ওই সময় আরও ৩ বেসামরিক আফগান প্রাণ হারান। কয়েক ঘণ্টার নাটকীয়তায় দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেফতারের ব্যর্থ তদন্তকারীরা। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে গ্রেফতারে ব্যর্থ হয়েছেন দেশটির তদন্তকারীরা। গত মাসে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির ব্যর্থ প্রচেষ্টার ঘটনায় আজ শুক্রবার সকালে ইউনকে গ্রেফতার করতে প্রেসিডেন্টের বাসভবনে কমপ্লেক্সে যান দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতি তদন্ত কার্যালয়ের সিআইও কর্মকর্তারা। তাদের সঙ্গে ছিল পুলিশ। ইউনকে গ্রেফতারে বাধা দেয় প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনী, প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস পিএসএস। এছাড়া সেনা সদস্যরা বাধা দিয়ে দাঁড়ান। অন্যদিকে ইউনের গ্রেফতার ঠেকাতে প্রেসিডেন্টের বাসভবনের বাহিরে অবস্থান নেন তার শত শত সমর্থক। ইউনকে গ্রেফতারের প্রচেষ্টা ঘিরে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। কয়েক ঘণ্টা ধরে অচল অবস্থা চলে। পরে তদন্তকারীরা গ্রেফতার প্রচেষ্টা থেকে সরে আসেন। তারা প্রেসিডেন্টের বাসভবন কমপ্লেক্স ত্যাগ করেন। তদন্তকারীরা চলে গেলে প্রেসিডেন্টের বাসভবনের বাহিরে অবস্থান নিয়ে
নিয়ে ইউনের সমর্থকরা উল্লাস করেন। তারা স্লোগানে বলেন, আমরা জয়ী হয়েছি। তদন্তকারীরা এই বিবৃতিতে বলেছেন, অচল পরিস্থিতির কারণে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করাটা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে তারা পরবর্তী পদক্ষেপ নেবে। অভিযুক্ত ব্যক্তির আইনি প্রক্রিয়া প্রত্যাখ্যানের মনোভাব দেখতে পেয়েছে তারা, যা অত্যন্ত দুঃখজনক। গত ৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেছিলেন দেশটির প্রেসিডেন্ট ইউন, কিন্তু তীব্র প্রতিবাদের মুখে ৬ ঘন্টার মাথায় তা প্রত্যাহারে বাধ্য হন তিনি। জেনেভায় ইরানের পারমাণবিক আলোচনা শুরু আগামী সপ্তাহে। ইরান জানিয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য এবং জার্মানির সঙ্গে তাদের পরবর্তী পরমাণু আলোচনা ১৩ জানুয়ারি জেনেভায় অনুষ্ঠিত হবে। গারিবাবাদী দেশটির সেমি অফিসিয়াল সংবাদ সংস্থা ইরানকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নতুন এই আলোচনার উদ্দেশ্য হল বিরোধ নিষ্পত্তি এবং পারমাণবিক কার্যক্রম নিয়ে সহযোগিতার ভিত্তিতে সমাধানে পৌঁছানো। তবে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে চাপের মুখে নয়, বরং উত্তেজনা ও সহযোগিতার মাধ্যমে তারা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাথে সম্পর্ক মজবুত করতে চায়। ইরানের সিদ্ধান্তে অভিযোগ রয়েছে তারা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে। গত ডিসেম্বরে প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৬০% বিশুদ্ধতায় নিয়ে গিয়েছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির ৯০% কাছাকাছি। ফ্রান্স, যুক্তরাজ্য এবং জার্মানি ইরানের এই কার্যক্রমের কঠোর সমালোচনা করেছে। তারা বলেছে, কোনো বেসামরিক উদ্দেশ্য ছাড়াই ইরান এবং বিপুল পরিমাণ ইউরেনিয়াম মজুত রয়েছে। তারা ইরানের উপর পুনরায় কঠোর নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা উত্থাপন করেছে। তাইওয়ানে অস্ত্র বিক্রি, মার্কিন কোম্পানির বিরুদ্ধে চীনের কঠোর নিষেধাজ্ঞা। তাইওয়ানকে অস্ত্র সরবরাহের অভিযোগে আরও 10টি মার্কিন কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে চীন। এর আগে এক সপ্তাহের মধ্যে চীন মোট ৪৫টি মার্কিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। এর মধ্যে ১৭টি প্রতিষ্ঠান সরাসরি নিষেধাজ্ঞার আওতায় এবং ২৮টি প্রতিষ্ঠান রপ্তানি নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই 10টি মার্কিন কোম্পানিকে অবিশ্বাস্ত প্রতিষ্ঠান তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির সাথে যুক্ত। এ কারণে তারা চীনের আর কোনো আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালনা করতে পারবে না এবং দেশটিতে কোনো বিনিয়োগও করতে পারবে না। বিশ্বখ্যাত প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা লকহিড মার্টিন, রেথিয়ন এবং জেনারেল ডাইনামিকস এর মতো প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। নিষেধাজ্ঞার আওতায় প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তাদের চীনে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চীনের এই পদক্ষেপ তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রতি তাদের কঠোর বার্তা হিসেবে মনে করা হচ্ছে। উল্লেখ্য, মাত্র 6 দিন আগে চীন